এবার কথা বলবো আপনার স্টার্টআপের ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে। ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আসলে বেশিরভাগ এন্টারপ্রেনার্স বা বেশিরভাগ বিজনেস প্ল্যানিংয়ে এই ব্যাপারটা একটু অনুপস্থিত থাকে, আমি যতটুকু দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ম্যানেজমেন্ট প্ল্যান একটা স্টার্টআপের শুরুতে এটা একটা সমান গুরুত্ব দাবি রাখে যে আপনার ম্যানেজমেন্ট প্ল্যানটা কতটুকু কীভাবে করাটা জরুরি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি একটা স্টার্টআপ নিয়ে কাজ করছি বিগত 1-1.5 বছর ধরে। আমরা শুরু করেছিলাম একটা শেয়ার্ড অফিস নিয়ে। কারণ কি, একটা স্টার্টআপের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা হেলদি ফান্ড থাকে না। কেউ ধার করে, কেউ একটা ছোটো সিট ফান্ড নিয়ে কাজ করে। সুতরাং এই ব্যাপারটা প্রত্যেক দিনের একটা প্রবলেম হয়। প্রত্যেক দিনের একটা চিন্তার বিষয় হচ্ছে আমার টাকা কতটুকু আছে, আমার ফান্ড কতটুকু খরচ হয়ে যাচ্ছে, আর কতটুকু আমরা চলতে পারবো, যেটা একটা রানওয়ে বলি আমরা, আমার রানওয়ে কতটুকু আছে। এবং এর কারণে হয় কি, অনেক ক্রিয়েটিভ চিন্তা বা আপনার আপনার ইফেক্টিভ কাজের জায়গাটা, প্রোডাক্টিভিটি, এখানে একটা ইম্প্যাক্ট পড়েই। এটা খুবই সাধারণ কথা এবং খুব সত্য কথা। সুতরাং আপনি যদি ম্যানেজমেন্ট প্ল্যানটাকে আগে থেকে ঠিক করে রাখতে পারেন, ধরা যাক আপনি একজন বিজনেস এক্সপার্ট কিংবা আপনার ফাইন্যান্স এক্সপার্ট বা এন্টারপ্রেনার। সুতরাং আপনার ই কমার্সের ক্ষেত্রে আপনার একজন দরকার কোফাউন্ডার, যে কোফাউন্ডারটা হওয়া উচিত আপনার সম্পূর্ণ ডিফারেন্ট স্কিলের। সে যদি হয়, আপনি যদি একজন ফাইন্যান্স এক্সপার্ট হন, তাহলে সে যদি একজন টেকনোলজি এক্সপার্ট, একজন প্রোগ্রামার, কিংবা সে যদি হয়, আপনি যদি একটা মার্কেটিং এক্সপার্ট হন, সে যদি হয় একজন ফাইন্যান্স এক্সপার্ট, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যায় আপনার কাজটা। সো আপনার বাইরে থেকে একজন ফাইন্যান্সের লোক আনতে হয় না, কিংবা বাইরে থেকে একজন সিটিও হায়ার করতে হয় না, টেকনোলজির যিনি কাজ করবেন তাকে হায়ার করতে হয় না। সুতরাং আপনারা 1-2 বা 3 কোফাউন্ডার, ডেফিনেটলি স্টার্টআপে কয়েকজন কোফাউন্ডার থাকে। সো সবাই তো ইনভলভ থাকে কোনো না কোনোভাবে। সো 3 কোফাউন্ডার বা 2 কোফাউন্ডার বা 4 ফাউন্ডার, তারা যদি 4টা স্কিলের অধিকারী বা অধিকারিণী হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কস্টের জায়গাটা অনেক কমে যায়। কষ্ট না, কস্ট। সো এই কস্টের জায়গাটা যখন কমে যায়, তখন কিন্তু আপনার প্রতি মাসের যে খরচ বা অপারেশনাল এক্সপেন্স, যেটাকে ওপেক্স বলি আমরা, সেখানে কিন্তু একটা ভালো রকমের সেভিংস আপনি করতে পারেন, যেটা আসলে প্রথম 1 বছরই খুব জরুরি। এবার ধরা যাক আপনার এক্সিকিউটিভ প্ল্যানিং বা আপনার ম্যানেজমেন্টে যারা ওয়ার্কফোর্স থাকবে তাদের প্ল্যানিং। শুরুর দিকে যদি আপনি একটু প্ল্যান করেন যে যে এক্সিকিউটিভকে আপনি নেবেন, সে আসলে লং টার্ম আপনার সঙ্গে কাজ করবে। এখন এটা কীভাবে বুঝবেন? এটা তো আপনি তাকে দলিল দস্তাবেজ করে বুঝতে পারবেন না। সুতরাং আপনার বুঝতে হবে যে তার সঙ্গে আপনার পারস্পরিক সম্পর্কটা কীরকম। এখানে পারস্পরিক সম্পর্কটা ডেভেলপ করার ক্ষেত্রে কয়েকটা টিপস হচ্ছে। সেটা হচ্ছে যে তার ক্যারিয়ার সম্পর্কে তার ধারণা কী। সে তো আর এন্টারপ্রেনার না, সে আপনার এমপ্লয়ি। সো এমপ্লয়ি হিসেবে সে কী এক্সপেক্ট করে, তাকে কি আপনি আসলে কিছু স্টেক অফার করতে পারেন? আপনার কোম্পানি যখন সাকসেসফুলি বড় হবে, তখন কি সে কিছু শেয়ার পেতে পারে? এটা একটা ছোট্ট একটা অফার করতেই পারেন আপনি, যাতে সে ফিল করে সে একটা ফাউন্ডিং মেম্বার, পার্ট অফ দ্য ফাউন্ডিং কোম্পানি। এবং সে তখন শুধুমাত্র স্যালারির জন্য কাজ করবে না, তার তখন একটা অংশীদারিত্ব তৈরি হবে আপনার স্টার্টআপের ক্ষেত্রে। সেকেন্ডলি হতে পারে যে তাকে কি আপনি যথেষ্ট কাজ করার সুযোগ দিচ্ছেন। সে কাজটার সুযোগ আপনি দেবেন কিভাবে? যে ধরা যাক আপনি একজন সেলস এক্সিকিউটিভ নিচ্ছেন, সেই সেলস এক্সিকিউটিভকে আপনি কিন্তু বিভিন্নভাবে ডিফারেন্ট কাজও করাতে পারেন। তাতে যেটা হবে কি, তার নতুন লার্নিং অপরচুনিটি তৈরি হবে। পাশাপাশি আপনার যেটা লাভ, ওই রিসোর্সটা আপনার জন্য একটা মাল্টিটাস্কিং রিসোর্স হিসেবে তৈরি হয়ে যাবে। যখন সে মাল্টিটাস্কার হয়ে যাবে, তখন 4টা কাজের জন্য 4জনকে না নিয়ে ওই 4টা কাজের জন্য আপনি শুরুর 1 বছর একজনকে দিতে পারেন, এবং তাকে কিন্তু একটু বেশি পেও করতে পারেন, তাতে কিন্তু আপনার লস নাই। সো ব্যাপারটা একটু উইন উইন হয়ে যায়। সো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, আপনি যদি আপনার টিম মেম্বারদের সঙ্গে একটা উইন উইন সম্পর্ক রাখতে পারেন বা গিভ অ্যান্ড টেক সম্পর্ক রাখতে পারেন, ব্যাপারটা হয়তো ভাবতে একটু অন্যরকম লাগছে, বাট এইটা আপনাকে একটা লং টার্মে একটা বেনিফিট দেবে। কারণ আপনার হায়ারিং অ্যান্ড ফায়ারিংয়ে কিন্তু অনেকটা সময় যদি চলে যায়, আপনি কিন্তু বিজনেসে ফোকাস করতে পারবেন না। সো আপনার ম্যানেজমেন্টটাকে, আপনার এমপ্লয়িকে আপনি মিনিমাম রাখার চেষ্টা করবেন, এবং মাল্টিটাস্কিং করে এরকম এমপ্লয়ি গ্রুপকে আপনি রাখার চেষ্টা করবেন। থার্ডলি হচ্ছে, আপনি নিজে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, ফাইন্যান্সের লোক হন, টেকনোলজির লোক হন, বিজনেসের লোক হন, আপনাকে মাইক্রো ম্যানেজমেন্টে ইনভলভ থাকতে হবে। প্রত্যেকটা এমপ্লয়ির প্রত্যেকটা কাজ আপনাকে শুরুর 1 থেকে 2 বছর প্রত্যেক দিন ডে টু ডে আপনাকে অবজার্ভ করতে হবে, এবং সেই জায়গাটা আপনাকে আসলে ইনভলভ হতে হবে, যাতে তারা মনে করে যে তারা যদি কোনো ভুল করে বা তারা যদি কোনো এরর করে, ইউ আর দেয়ার
টু রেকটিফাই ইট, এবং পাশাপাশি তাদেরকে বারবার আপনি শিখিয়ে দিতে পারছেন। কারণ আপনি যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে অনেক রকম ভুল হবে, যে ভুলগুলো হয়তো ইয়ার 4 বা ইয়ার 5-এ হয়তো সংশোধন করার সুযোগ থাকবে বা খুব ক্ষতি হবে না, কিন্তু শুরুর দিকে যদি এই ভুলগুলো হয় সেটা কিন্তু আপনার বিজনেসের এক্সপানশনে বা স্কেলেবিলিটিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। রিক্রুট সামওয়ান হু উইল হ্যাভ লং টার্ম প্ল্যানিং, যেটা আমি আগে বললাম। হ্যান্ডেল ফাইন্যান্স বাই ইয়োর সেলফ অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট 1 ইয়ার। আমি বলবো ফার্স্ট 2 বছর, 2টা বছর, প্রথম 2 বছর যদি আপনি ফাইন্যান্সটা নিজের কন্ট্রোলে রাখতে পারেন। কন্ট্রোলে রাখা মানে এই না যে আপনি কম টাকা খরচ করবেন বা প্রয়োজনীয় টাকা খরচ করবেন না। কন্ট্রোলে রাখার মানে হচ্ছে আপনি আপনার বেসিক ইনকাম স্টেটমেন্ট কী, ব্যালেন্স শিট কী, আপনার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে কীরকম করে হবে, বা আপনার রেভিনিউয়ের জায়গাগুলো কীভাবে আসছে, আপনার পেয়েবল রিসিভেবল ম্যানেজমেন্ট করছেন, বেসিক যে জায়গাগুলো সেগুলো যদি আপনি ডেইলি বেসিসে একটু দেখেন বা উইকলি যদি 1-2বার দেখেন এবং এগুলো নিয়ে একটু চর্চা করেন, তখন কিন্তু আপনি আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথও বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ডিরেক্ট করতে পারছেন ডে টু ডে। সো এই মনিটরিংটা খুবই খুবই জরুরি। একটা লাস্ট টিপস আপনাদেরকে দিয়ে এই লেসনটা শেষ করি, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুরুতে যেহেতু আপনার স্যালারি দেওয়ার বা পেমেন্ট দেওয়ার সক্ষমতা খুব বেশি থাকবে না, হোয়াট আই ক্যান সাজেস্ট, আপনি যদি আপনার এমপ্লয়ীদেরকে একটা স্যালারির সঙ্গে, খুব বেশি স্যালারি না কিন্তু একটা স্যালারির সঙ্গে যদি আপনি একটা ইনসেন্টিভ অফার করেন, যে এন্ডে কাজ করুক না কেন, লজিস্টিক্সে কাজ করুক, আর সেলসে কাজ করুক, আর ফাইন্যান্সে কাজ করুক, আর মার্কেটিংয়ে কাজ করুক, হুএভার কন্টেন্টে কাজ করুক, প্রত্যেকের জন্য আপনি যদি কোনোভাবে একটা ইনসেন্টিভ প্ল্যানিং করতে পারেন, যে ইনসেন্টিভ উড বি রিলেটেড ডিরেক্টলি উইথ ইউর রেভিনিউ, তাহলে যেটা হচ্ছে কি আপনার আয় বাড়ছে এবং সেখান থেকে একটা পার্ট আপনি তাদেরকে দিচ্ছেন, যেই ইনকামটা কিন্তু তাদের ইনডিরেক্ট ইনকাম, এবং এইটা তাদেরকে একটা মোটিভেশন দিতে পারে। সেটা আপনি ডে 1 থেকেই করতে পারেন, কারণ সেটা কিন্তু আপনার ইনকামের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। সো আপনার ইনকাম বাড়লে তার ইনসেন্টিভ পাচ্ছে এবং এই ইনসেন্টিভটা একটা সময় তাদের জন্য একটা বিরাট বড় মোটিভেশন নিয়ে কাজ করতে পারে। সো ফ্রম টপ টু বটম আপনি ইনসেন্টিভ প্ল্যানিং থাকতেই পারে, যেটা আসলে আপনার টিমকে মোটিভেট করে রাখতে পারে এবং একজন মানুষ 3-4 রকমের কাজ করতে পারে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার ইউ ক্যান ফলো টু স্টার্ট উইথ এ ইফেক্টিভ অ্যান্ড ভেরি পারফর্মিং টিম। সো এই লেসনে আমি আসলে ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন অন্য কোনো লেসনে যাওয়া যাক। ধন্যবাদ।